নেক্সট যেটা আলোচনা করব, এর আগেও আমি একটু আগে বলেছিলাম একদম প্রথম দিকে, মাইক্রোস্কোপিক আর ম্যাক্রোস্কোপিক সিস্টেম। ম্যাক্রোস্কোপিক কাকে বলা হয়? বা বললাম বৃহদাকার সিস্টেম। যেগুলো বহু সংখ্যক অণু, আয়ন বা পদার্থ নিয়ে, যেমন কিছু পরিমাণে জল, কিছু পরিমাণে দ্রবণ বা কিছু পরিমাণে কঠিন পদার্থ বা কিছু পরিমাণে গ্যাসীয় পদার্থ, এগুলোকে বলছি ম্যাক্রোস্কোপিক, বৃহদাকার। বৃহদাকার। আর একটা আছে মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিকের ক্ষেত্রে থার্মোডাইনামিক্সের ব্যবহার নেই, আমি আগেই বলেছি। ম্যাক্রোস্কোপিকের ক্ষেত্রে থার্মোডাইনামিক্সের ব্যবহার আছে। আর এই ম্যাক্রোস্কোপিক সিস্টেমের কিছু ধর্ম আছে, সেই ধর্মকে বলা হয় ম্যাক্রোস্কোপিক বা ইন্দ্রিয় গ্রাহ্য ধর্ম, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বা বৃহদাকার সিস্টেমের কিছু প্রপার্টি। সেটা কীরকম হতে পারে? ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বা বৃহদাকার সিস্টেমের প্রপার্টি দু রকমের হতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, দুই ধরনের। প্রথমটাকে বলছি আমরা পরিমাণগত ধর্ম। অনেকগুলো নাম বলবো, সবগুলোই মনে রাখবে। পরিমাণগত বা ভর সাপেক্ষ। আর যদি একটা টার্ম মনে রাখো, সেটার নাম হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। প্রপার্টিজ করে দিই। পরিমাণগত ধর্ম বা ভর সাপেক্ষ ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। আর একটা হচ্ছে অবস্থানগত ধর্ম বা ভর নিরপেক্ষ। ইংলিশ টার্মটা মনে রাখবে আবার, ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি, এই দুটো কথা নিয়ে আমি চলবো। তার আগে একটা এক্সাম্পল দিই তোমাদের। ভেবে নাও তুমি একটা ক্লাসরুম দিয়ে এক্সাম্পল দিতে পারি। আচ্ছা, ক্লাসরুম দিয়ে এক্সাম্পল, হ্যাঁ হবে, ক্লাসরুম দিয়েও এক্সাম্পল দেওয়া যাবে। একটা ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে অনেকজন ছাত্র আছে। সাপোজ আমি ধরলাম যে 100 জন ছাত্র আছে। আর নিশ্চয়ই একটা ক্লাসরুমে যতজন স্টুডেন্ট থাকবে সবারই হাইট, ওয়েট এক থাকবে? কি মনে হয়, সবারই কি ওজন একই হবে? হবে না, ওজন একই হবে না। এবার তোমরা যদি মাথা খারাপ করো নিজেদের যে না স্যার এরকম হতেই পারে যে সবারই এজ একই, ওয়েটও একই, হাইটও একই, এরকম হতে পারে। তাই যদি তুমি এখানে ক্লাসরুম না ভেবে না, একটা ঘর আছে যেখানে অনেক রকমের বস্তু আছে, একই রকমের বস্তু আছে। আমি জাস্ট বললাম যে আলু দিয়ে এক্সাম্পল দিই। কোল্ড স্টোর আছে, সেখানে আলু আছে প্রচুর পরিমাণে। আবার ওরকম ভাবে না যে সবারই সব আলুর সাইজ একই আর ও ভর একই, ঠিক আছে? তাহলে বোঝাতে পারবো না। তো এখন আমি যদি বলি এখানে যতগুলো আলু আছে বা যতগুলো বস্তু আছে তাদের টোটাল ওয়েট বললাম যে এম, ক্যাপিটাল এম। আর এটা না যদি কোল্ড স্টোরেজ থাকে তাহলে এর একটা টেম্পারেচার আছে। আমি সাপোজ দিলাম যে টেম্পারেচার হচ্ছে টি।
তাহলে এই ঘরটার টেম্পারেচার টি, আর প্রত্যেকটা যে আলু আছে বা প্রত্যেকটা মেটেরিয়াল যেটা আছে তার ভর হচ্ছে এম। এখন আমি কি করলাম, এই ঘরটাকে ভাগ করে দিলাম, অর্ধেক ভাগ করে দিলাম, ঠিক আছে, অর্ধেক ভাগ করে দিলাম। তাহলে এই দিকে ডান দিকে যে আলুটা আছে তার ভর কি আর এম থাকবে? m/2 হয়ে যাবে। আর এই দিকে যে ভরগুলো আলুর থাকবে কি হবে? m/2 হয়ে যাবে। এবং যদি আমি আবার এই ঘর দুটোকে আবার আলাদা করে দিই, ভাগ করে দিই, সমান সমান এই দিকে ভাগ করে দিই, তাহলে সেরকম ওজনটা কমে যাবে, ভরটা কমে যাবে। আচ্ছা, এই দিকে যে আলুটা আছে বা এই যে পার্টটা আছে ঘরের, তার টেম্পারেচারটা কি হবে? t/2। টেম্পারেচার টি থাকবে, t/2 হবে না তো? আর এই দিকে যে ঘরটার অংশ থাকবে এখানে টেম্পারেচারটা কি হবে? এটাও টি হবে, t/2 হবে না তো? তাহলে দেখো কিছু কিছু প্রপার্টি পাচ্ছি যেটা সাইজের ওপরে বা পরিমাণের ওপরে বা ভাগ করে দিলে, পরিমাণটা যখনই ভাগ করে দিচ্ছি প্রপার্টিটাও দেখো ভাগ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আর কিছু কিছু প্রপার্টি আছে যার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না যদিও ভাগ করে দিই, যেমন টেম্পারেচার আর এখানে মাস। তাহলে মাস হলো এমন ধরনের একটা প্রপার্টি যেটা সাইজের ওপরে, অ্যামাউন্টের ওপরে ডিপেন্ড করে, নির্ভর করে। এই ধরনের প্রপার্টিকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টি। আর যে ধর্মগুলো সাইজের ওপরে বা অ্যামাউন্টের ওপরে ডিপেন্ড করে না, যতই ভাগ করে দেবে না, আমি যদি 100টা টুকরো করে দিই এই ঘরে, প্রত্যেকটা অংশের টেম্পারেচার কি থাকবে? টি থাকবে। তাহলে এই ধরনের প্রপার্টিকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে একটা বোঝালাম, এবার ডেফিনেশনে আসছি। এক্সটেন্সিভ প্রপার্টির ডেফিনেশন কি বা ভর সাপেক্ষ ধর্ম কাকে বলে? যে ধর্ম বা সিস্টেমের যে সমস্ত ধর্ম সিস্টেমের ভরের ওপর বা পরিমাণের ওপর বা সাইজের ওপর নির্ভর করে। ঠিক আছে, এই পয়েন্টটাকে তুমি মনে রাখবে, নির্ভর করে, তাদেরকে বলা হয় ভর সাপেক্ষ বা এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সাম্পল, অনেক এক্সাম্পল আমি দেবো, দু একটা এক্সাম্পল দিই তারপরে ইন্টেন্সিভে যাব। যেমন প্রথম তো এর উদাহরণ হচ্ছে ভর, মাস। ভর তো নির্ভর করবেই। আচ্ছা, এরপরে তোমাকে প্রশ্ন করছি, আর প্রশ্ন নয়, একটা এক্সাম্পল দিয়ে দিই তারপরে প্রশ্নতে যাব। যেমন আয়তন, ভলিউম, তাহলে মাস হয়ে গেল, ভলিউম হয়ে গেল। তোমার কি মনে হচ্ছে ভর পরিমাণের উপর নির্ভর করে কি করে না? আয়তন পরিমাণের উপর নির্ভর করে কি করে না? যেটা জিজ্ঞাসা করছিলাম, আয়তন ভর সাপেক্ষ ধর্ম হবে না ভরের উপর নির্ভর করবে না? কি মনে হচ্ছে, আয়তন, ভলিউম? ভরের উপর নির্ভর করবে। কারণ আমি যদি বলি যে একটা ছোট বেলুন আছে, সেই বেলুনের যে আয়তন, একটা বড় বেলুন আছে, তাহলে সেই বড় বেলুনের আয়তন কি একই হবে? এটা বেলুন হয়নি অবশ্য আঁকা, আলাদা হবে। ঠিক আছে, আমি আরো এক্সাম্পলে যাব, কম্পেয়ার করব। আগে ইন্টেন্সিভটাও বলে দিই। ইন্টেন্সিভ বা ভর নিরপেক্ষ ধর্ম কাকে বলে? যেগুলো ভরের ওপর বা পরিমাণের ওপর বা সাইজের ওপর নির্ভর করে না। আমি ছোট করে লিখে দিলাম, নির্ভর করে না, তাদের বলা হয় ইন্টেন্সিভ। ইন্টেন্সিভটা আমি এরকম ভাবে মনে রাখি, ইন্ডিপেন্ডেন্ট অন মাস।
ইন্টেন্সিভ প্রপার্টি। আর বাংলাতে মনে রাখা তো সুবিধাই আছে, ভরের উপর ভর সাপেক্ষ, ভর নিরপেক্ষ, অবস্থানগত। এবার এর এক্সাম্পল একটা দিলাম টেম্পারেচার। এবার আমি তোমাকে প্রশ্ন করব, তুমি একটু বলার চেষ্টা করবে, দেখি কতটা বুঝতে পেরেছো বা কতটা বুদ্ধি তোমাদের আছে। এবার আমি আসছি প্রেসার। আমি এই দুটোর মধ্যে কোন ঘরে লিখবো তুমি নিজে বলবে। প্রেসার পি, কি মনে হচ্ছে প্রেসার ভর সাপেক্ষ না ভর নিরপেক্ষ ধর্ম? আচ্ছা, ভর নিরপেক্ষ। হ্যাঁ, ভর সাপেক্ষ, ভর সাপেক্ষ, ভর সাপেক্ষ। আচ্ছা, ভর নিরপেক্ষ মনে হয় নাজিয়া বললে না কে বললে ভর নিরপেক্ষ? দেখো, এইটা একটু কনফিউজ করার মতো প্রশ্ন। প্রেসার ভর সাপেক্ষ না ভর নিরপেক্ষ? ভরের উপর নির্ভর বা পরিমাণের উপরে বা সাইজের উপর নির্ভর করে কি করে না? মনে হবে যে স্যার করে, কিন্তু অ্যাকচুয়ালি করে না। একটা এক্সাম্পল দিয়েই বোঝানো যায়। দেখো, আমি যদি এখানে এক্সাম্পলটা দিই, প্রথমে যখন আমি তোমার ঘরটা এরকম ভাবে কাটিনি, বা আবার এখানে একটা এক্সাম্পল বক্স দিয়ে দেখাই, কেন বক্সে আমি এরকম ভাবে কিছু গ্যাস নিয়েছি, সেই গ্যাসের ক্ষেত্রে আমি যদি বলি প্রেসার পি, আর পি সমান এনআরটি, আমরা ফর্মুলা জানি, তাহলে এন আর টি আর ভিটাই দিয়ে চলে এলো, তাহলে ভি, পি ভি সমান এনআরটি, জানি তো এটা, নাহলে অন্য দিয়ে বোঝাতে হবে। তাহলে এইখানে এরকম আছে ভি। এখন যদি আমি এরকম ভাবে না, আমি ক্রস করে দিলাম, এই জায়গা থেকে ক্রস করে দিলাম, তাহলে এই জায়গায় কি হবে, পি যেটা হবে সেটা হবে, এখানে না মোল সংখ্যা ছিল, টোটাল ছিল এন, আর এখন কি হয়ে গেছে এন বাই টু হয়ে গেছে মোল সংখ্যা। এটাও মোল সংখ্যা এন বাই টু হয়ে গেছে। এখানে ভলিউম ছিল ভি বাই টু হয়ে গেছে, এখানেও ভলিউম ভি বাই টু হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে প্রথমে ভলিউম ছিল ভি, মোল সংখ্যা ছিল এন, আর প্রেসার ছিল পি, তাহলে এন আর টি বাই ভি ছিল। যখনই আমি হাফ করে দিলাম, সাইজ মানে কেটে দিলাম, অর্ধেক করে দিলাম, তাহলে মোল সংখ্যা এন বাই টু, ভলিউম এন বাই টু, মোল সংখ্যা এন বাই টু, ভলিউম এন বাই টু, ভি বাই টু। তাহলে এখানে কি হয়ে যাবে এন বাই টু আর টি বাই ভি বাই টু, তাহলে কি হবে, কেটে গিয়ে কি হবে, একই হয়ে গেল। তাহলে এটা তো এন পি সমান এন আর টি বাই ভি হয়ে গেল। তার মানে কি, শুধুমাত্র যখন আমি এটাকে কেটে দিচ্ছি তখন মোল সংখ্যাও কমে যাচ্ছে, ভলিউমও কমে যাচ্ছে, তাহলে রেশিওটা একই হয়ে যাবে। তাহলে প্রেসার কি বলবো, ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা আর একটা বলি, দেখি বলতে পারছো কিনা। গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন, এটা কি ধরনের প্রপার্টি, ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ? গাঢ়ত্ব বুঝে সুঝে বলতে হবে। আচ্ছা, তোমাকে একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি, টেকনিকটা শোনো। যখনই কোনো প্রপার্টিকে নিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ, তখন তুমি কি ভাববে, ওই প্রপার্টিকে ছোট জায়গায় ভাববে, বড় জায়গায় ভাববে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম, মানে আমি একটা পাত্রের মধ্যে, এত বড় পাত্রের মধ্যে জল গরম করছি, জল যার টেম্পারেচার ভেবে নাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তাহলে এত বড় পাত্রে জলের টেম্পারেচার 100 ডিগ্রি, আর এখান থেকে 1 চামচ জল ভেবে নাও তুমি তুলে নিয়েছো। তাহলে 1 চামচ যখন জলটা তুলে নেবে, তাহলে সেই জলের চামচের টেম্পারেচার কত হবে জলের, 100 100 ডিগ্রি। তাহলে অল্প একটা অ্যামাউন্টে যখন করছি তাহলেও চেঞ্জ হচ্ছে না, তাহলে সেটা ইন্টেন্সিভ। তাহলে গাঢ়ত্ব দিয়ে আমি এক্সাম্পলটাকে ভাবো একবার, যে আমি একটা বড় পাত্র নিয়েছি, সেই পাত্রে যে জল নিয়েছি, সেই জলে কিছু পরিমাণে একটা পদার্থ দিয়ে দ্রবণ তৈরি করেছি, শরবত তৈরি করেছি। তাহলে শরবতটাকে যখন আমি একটা চামচে নিয়ে নেব আর তার কনসেন্ট্রেশন চেক করব, আর এই বড় গ্লাসে যে জলটা আছে, শরবতটা আছে, তার কনসেন্ট্রেশন চেক করব, কি একই হবে না আলাদা হবে? একই হবে। তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি এটা, বোঝাতে পেরেছি? গাঢ়ত্ব তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি, তাই না? তুমি একটা বড়
হাঁড়িতে শরবত তৈরি করেছো আর সেটা 4 গ্লাসে ভাগ করে দিয়েছো, তা 4টে গ্লাসেরই টেস্ট কি আলাদা হবে না একই হবে? তাহলে একই যখন হবে তাহলে কনসেন্ট্রেশন সেম, গাঢ়ত্ব সেম, মিষ্টতা সেম। সান্দ্রতা কি হবে? সান্দ্রতা ইন্টেন্সিভ। আমি যদি বলি জলের সান্দ্রতা এক হবে, যত পরিমাণে জল সেটা নাও সান্দ্রতা একই। ওটা একটা প্রপার্টি যেটা পরিমাণের ওপর, সাইজের ওপর ডিপেন্ড করে না। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা জানো কাকে বলে? তাপগ্রাহিতা নাম শুনেছো? তাপগ্রাহিতা আগে কি তাপগ্রাহিতা কি? তাপগ্রাহিতা বলো কি? থাকো, শোনো, সংজ্ঞাটা হচ্ছে কোনো নির্দিষ্ট পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটাকে বলা হয় তাপগ্রাহিতা। তাহলে তোমার কি মনে হচ্ছে এটা এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ। যেমন আমি যদি এখন জিজ্ঞাসা করি আমি এক টুকরো বা একটা নির্দিষ্ট পরিমাণে বা এত ছোট একটা লোহা নিয়েছি, লোহা আয়রন, তার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করব। আর একটা বড় পাত্র নিয়েছি লোহার, তার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করব। তাহলে কি একই টেম্পারেচার লাগবে? দুটো ক্ষেত্রে একই তাপ লাগবে? লাগবে না। এটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে, এটা দেরি করে গরম হবে। তাহলে তাপগ্রাহিতা পরিমাণের উপর নির্ভর করছে। প্রতিসারাঙ্ক শুনেছি, রিফ্রেক্টিভ ইন্ডেক্স, প্রতিসারাঙ্ক। কাঁচের প্রতিসারাঙ্ক, জলের প্রতিসারাঙ্ক শুনেছি তো নাকি কথাগুলো? কি মনে হচ্ছে এটা ইন্টেন্সিভ হবে না এক্সটেন্সিভ হবে? ইন্টেন্সিভ। যে বুঝতে পারছো না বলবে। আমি যদি বলি জলের প্রতিসারাঙ্ক, সেটা 1 গ্লাস জলের প্রতিসারাঙ্ক হয় আর 1 বালতি জলের প্রতিসারাঙ্ক হয়, কি হবে? এক হবে না আলাদা হবে? একই হবে। তাহলে সেটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। এরকম টাইপের প্রপার্টি গুলোকে বলা হয় ইন্টেন্সিভ। এবার দু একটা প্রপার্টি তোমাকে টার্ম বলবো যেটা হয়তো এখন শোনোনি, এর আগে শোনোনি, কিন্তু পরবর্তীকালে এই চ্যাপ্টারেই শুনতে পারবে। সেগুলো এখন আপাতত মনে রাখো, পরে তুমি বুঝে যাবে যে কি করে এরা ইন্টেন্সিভ হচ্ছে, কিভাবে এক্সটেন্সিভ হচ্ছে। যেমন একটা টার্ম হচ্ছে আন্তঃশক্তি, ইংলিশে বলা হয় ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, ইন্টারনাল এনার্জি, যেটাকে আভ্যন্তরীণ শক্তি বা আন্তঃশক্তি বলে। ইউ দিয়ে ডিনোট করা হয়, পরবর্তীকালে জানবো এটা, অর্থাৎ পরের দিনই এটা পড়াবো আমি, ইন্টারনাল এনার্জি। আচ্ছা, আর একটা টার্ম হচ্ছে এনথালপি। এগুলো থার্মোডাইনামিক্স এর টার্ম, এগুলো আগে হয়তো কোথাও না কোথাও। এনথালপিটা যেমন আমি বলে দিয়েছিলাম না কেমিক্যাল বন্ডিং এ, এনথালপিকে ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করা হয়, এনথালপি। এন্ট্রপি, এন্ট্রপি এটাকে ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করা হয়। গিবসের মুক্ত শক্তি বা মুক্ত শক্তি, এটাকে জি দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল জি। এই জিনিসগুলো ইটিসি, এগুলো সব এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, এখন আপাতত মুখস্থ রাখো, এগুলো সব জেনে যাবে। যখনই প্রপার্টি গুলো জেনে যাবে
তখনই এগুলো এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ সেটাও তুমি জেনে যাবে। আচ্ছা, আর কয়েকটা ইন্টেন্সিভ প্রপার্টির এক্সাম্পল দিয়ে দিই। যেমন দুটো তো বললাম, টেম্পারেচার, প্রেসার, আর এখানে তাপগ্রাহিতা বলেছি। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আছে সান্দ্রতা, পৃষ্ঠটান, প্রতিসারাঙ্ক বললাম, দ্বিমেরু ভ্রামক বলছি, ডাইপোল মোমেন্ট, আচ্ছা এরপরে আছে তরলের স্ফুটনাঙ্ক, তরলের বাষ্পায়ন, তড়িৎ বিভব, ঠিক আছে। এইগুলো সব টার্মগুলো হয়ে গেল। তোমার আরো অনেক আছে, তুমি নিজে থেকে বুঝে যাবে, সেগুলো সব হয়ে গেল ইন্টেন্সিভ। আর এর আগে যে এক্সাম্পলগুলো দিয়েছি, কিছু বৈশিষ্ট্য বলবো, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো মনে রাখবো ভালো করে। কার বৈশিষ্ট্য? ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ প্রপার্টির কিছু বৈশিষ্ট্য যা পড়ালাম, ইন্টেন্সিভ এক্সটেন্সিভ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্টেন্সিভ প্রপার্টি তোমার যোগ করা যায় না, মানে অ্যাডিটিভ নয়। ইন্টেন্সিভ প্রপার্টিগুলো নন অ্যাডিটিভ, যোগ করা যায় না, কিন্তু এক্সটেন্সিভ গুলো অ্যাডিটিভ। খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, যেমন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ভেবে নাও তোমার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রে কিছু পরিমাণে জল আছে। ভেবে নাও আমি M1 পরিমাণ জল আছে, আর সেই পাত্রের জলের টেম্পারেচার হয়ে নাও T1, বা আমি এটাকে পরিমাণেও বলতে পারি যে 50 কেলভিন টেম্পারেচার আছে, আর মাস হচ্ছে 100 গ্রাম। আর একটা পাত্র আছে, যে পাত্রে জল আছে, যার টেম্পারেচার ভেবে নাও T2, বা পরিমাণও লিখে নিতে পারি 100 কেলভিন। আর এখানে যে মাসটা আছে M2, আমি বললাম যে 200 গ্রাম। তাহলে এখানে মাসটা কি? এক্সটেন্সিভ প্রপার্টি, তাই তো। আর টেম্পারেচারটা কি? ইন্টেন্সিভ প্রপার্টি। এখন আমি যদি এই দুটোকে যোগ করে দিই, মানে একটা চ্যানেলের মাধ্যমে বা একটা নলের মাধ্যমে যোগ করে দিয়েছি, দিয়ে পুরো পাত্র জলটা মিশে গেছে একসাথে, বা এই দুটোকে আমি একটা পাত্রে নিয়ে চলে এসেছি, একটা বড় পাত্রে নিয়ে চলে এসেছি, মাসটা কি হবে এখন বলো দেখি এই জলটার? তার মানে আমি বলতে পারি M1 প্লাস M2 হয়ে যাবে টোটাল মাস 100 প্লাস 200, 300 গ্রাম হয়ে যাবে। টেম্পারেচারটা আমি বলতে পারি কি T1 প্লাস T2 হয়ে যাবে? হবে না। টেম্পারেচারটা কখনোই 50 প্লাস 100 150 কেলভিন হবে না। তার মানে টেম্পারেচার যেটা ইন্টেন্সিভ প্রপার্টি, সেটা যোগ করা যাচ্ছে না, নন অ্যাডিটিভ। কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিগুলোকে কি করা যায়? যোগ করা যায়। এটা হচ্ছে এক্সটেন্সিভ অ্যাডিটিভ প্রপার্টি। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য আছে, আর এটা খুব ইম্পর্টেন্ট, এইচএস লেভেলে দেয়, মানে 11-এ দেয়। বলো। ওর উষ্ণতা 100 কেলভিন হবে তো? 100 কেলভিন হবে না 50 হবে, সেটা তুমি বলো। 50 আর 100 মাঝামাঝি হবে খেপি। 75 হবে না, কত হবে কে জানে, কিন্তু মাঝামাঝি কিছু একটা হবে, না 50 হবে না 100 হবে।
ঠিক আছে, সেটা যোগ করা যায় না, সেটা তোমাকে আবার থার্মোমিটার নিয়ে চেক করতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা আছে খুব ইম্পর্টেন্ট, বুঝো না, এ একটা এক্সটেন্সিভ প্রপার্টি আর বি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, দুটো এক্সটেন্সিভ প্রপার্টি। এদের রেশিও করে নিলাম, ভাগ করে দিলাম, একে এ বাই বি করলাম। এ বাই বি যেটা হবে, বেন আমি সাপোজ বললাম যে এ বাই বি হচ্ছে ডি, তাহলে ডিটা হবে কি ইন্টেন্সিভ প্রপার্টি। সেটা ভাগ করতে পারি বা ডেরিভেটিভও করতে পারি, ডিএ বাই ডিবি করলেও তোমার যেটা পাবো সেটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আর এখান থেকে বেনা পরীক্ষায় একটা কোশ্চেন দেয়, তোমাকে বলবে যে দুটো পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থানগত ধর্ম ব্যাখ্যা করো বা উদাহরণ দাও। একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো উদাহরণটা হচ্ছে ঘনত্ব। ঘনত্বকে আমাকে বলবে ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ, পরিমাণগত না অবস্থানগত। ডেনসিটি, একটা মেয়ে বললো এক্সটেন্সিভ স্যার, পরিমাণের উপর নির্ভর করে। জলের ঘন, এই যে বললে যে এটা এক্সটেন্সিভ, আমি বলেছিলাম কি ছোট করে ভাববে বড় করে ভাববে। জলের ঘনত্ব কি দেখি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব এক বালতি জলের ঘনত্ব আর 2 বালতি জলের ঘনত্ব একই হবে না আলাদা হবে? তাহলে যে বললে এক্সটেন্সিভ সে কিভাবে বললে সেটাকে? না বুঝেই বললে। ডেনসিটি সমান কি, ভর মাস বাই কি ছিল, আয়তন, ভলিউম। আচ্ছা, ভরটা কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ প্রপার্টি? আমি লিখে দিচ্ছি তোমাদের বলার আগে। আর আয়তনটা তাহলে দুটো এক্সটেন্সিভের রেশিও কি হয়ে গেল? ঠিক আছে। আচ্ছা, মোলারিটি নাম শুনেছো আগে? মোলারিটি ফার্স্ট চ্যাপ্টার, শুনিনি? মোলারিটি ফার্স্ট চ্যাপ্টারে আছে, দেখবে মোলারিটি, নর্মালিটি। চুপ হয়ে গেলে যে হয়। মোলারিটি কাকে বলে? বলতে পারবে না নাকি বলবে না? ভর বাই আয়তন না মোল বাই আয়তন? মোল সংখ্যা বাই আয়তন, এন বাই ভি। এন বাই ভি, এটা তো একটা গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। মোলারিটি মানে কনসেন্ট্রেশন, সি সমান এন বাই ভি, মনে থাকবে। সি মোলারিটি একটা গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনকে প্রকাশ করার একটা পদ্ধতি মোলারিটি, একটা পদ্ধতি নর্মালিটি, একটা পদ্ধতি মোল ফ্র্যাকশন, গ্রাম পার লিটার, এরকম অনেক কিছু আছে। এখানে মোল পার ভলিউম বললেই ভালো হয়। তাহলে মোলটা কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? মোল এক্সটেন্সিভ, ভরের উপর নির্ভর করে। আবার দেখে নাও, তুমি যদি বলি অল্প পরিমাণে একটা গ্যাস আছে, সেই গ্যাসের মোল সংখ্যা, আর বেশি পরিমাণে গ্যাস আছে সেই গ্যাসের মোল সংখ্যা একই হবে কি? হ্যাঁ, তাহলে এটার ভরের উপর নির্ভর করে পরিমাণ। ভলিউম তো আগেই বলে দিয়েছি এক্সটেন্সিভ। আর গাঢ়ত্ব কি বলেছিলাম, মোলারিটি কি বলেছিলাম? তাহলে এইটা কিন্তু পরীক্ষায় দেয় প্রমাণ করতে, যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টির অনুপাত ইন্টেন্সিভ প্রপার্টি প্রমাণ করো।
আর একটা লাস্ট পয়েন্ট বলে দিই, বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট। এবার দেখো, এর আগে আমি অনেক কিছু বলেছি, যেমন তোমার বলেছি আয়তন, বা এর আগে আরো বললাম তোমার তাপগ্রাহিতা, আর বললাম কি আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি, বা এনথালপি, বা এন্ট্রপি, বলেছি তো এই পয়েন্টগুলো। দেখো সবগুলোই কি বলেছি, এক্সটেন্সিভ প্রপার্টি। এখন যদি আমি এই আয়তনকে বলি মোলার আয়তন, মোলার আয়তন বা মোলার ভলিউম, বা আয়তন পার মোল, বা তাপগ্রাহিতা যদি বলি, তাপগ্রাহিতা হচ্ছে এইটা, আপেক্ষিক তাপগ্রাহিতা বলে একটা কথা আছে, আপেক্ষিক তাপগ্রাহিতা, বা একটা কথা আছে মোলার তাপগ্রাহিতা। এই আয়তন বলো তাপগ্রাহিতা বলো, যখন মোলার বলে দেবো বা আপেক্ষিক বা স্পেসিফিক বলে দেবো, এটা হচ্ছে পার গ্রাম, পার গ্রাম তাপগ্রাহিতাকে বলা হয় আপেক্ষিক। যদি মোলার এনথালপি বলি, মোলার এন্ট্রপি বলি, তার মানে যদি পার মোল বা পার ইউনিট মোল বা পার ইউনিট গ্রাম বা পার ভলিউম বলে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, সেগুলো তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। ঘুরিয়ে ফিরে এই ওপরের জিনিসটাকে ঘুরিয়ে নাক দেখানো আর কি। যখনই দেখো দুটোর অনুপাত করছি, তাহলে মোলটাও তোমার এক্সটেন্সিভ আর আয়তনটা এক্সটেন্সিভ, দুটো এক্সটেন্সিভ ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে। তার মানে যদি কোনো কিছু পার মোল বা পার ভলিউম বা পার গ্রাম বলে দিই, তখন সেটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যায়। তাহলে একটা এক্সটেন্সিভ প্রপার্টি কখন ইন্টেন্সিভ হয়ে যাবে, কি কি বৈশিষ্ট্য সে দেখাবে, সেগুলো কিন্তু আমরা একটু জেনে নেব। আর এখানে অনেকগুলো বইতে দেওয়া আছে যে নিম্নলিখিত সিস্টেমগুলো মুক্ত, বদ্ধ না নিঃসঙ্গ, সেটা আলোচনা করো বা বলো। আবার এরকম প্রশ্ন আছে যে নিম্নলিখিত প্রপার্টিগুলো এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ, সেটা বলো। এরকম দেখবে পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেনে আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করবে, অবশ্যই করবে। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে বলবে। যেমন দেখবে দেওয়া আছে নিম্নলিখিত সিস্টেমগুলির মধ্যে কোনগুলো মুক্ত, কোনগুলো বদ্ধ, কোনগুলো নিঃসঙ্গ। যেমন জীবকোষ, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাস। আবার আছে পিস্টন ও সিলিন্ডারের দেওয়ালে অপ্রবেশ্য ও অন্তরিত, এসব এরকম টাইপের আছে। সোডা ওয়াটারের বোতল, উপস্থিত পদার্থ, কাঁচের বদ্ধ পাত্র, এগুলোর এক্সাম্পল গুলো দেখবে। আর এগুলোর কোনটা মুক্ত, কোনটা বদ্ধ, কোনটা আইসোলেটেড, সেটাও বলবে। এরকম অনেক প্রপার্টি আছে, যেমন আছে এনথালপি, আন্তঃশক্তি, চাপ, সান্দ্রতা, তাপগ্রাহিতা, ঘনত্ব, তড়িৎ বিভব, বাষ্পচাপ, মোল সংখ্যা, মোল ভগ্নাংশ, এন্ট্রপি, মোলার গ্যাস ধ্রুবক, এইগুলো দেওয়া আছে। এইগুলো ইন্টেন্সিভ হবে না এক্সটেন্সিভ হবে, সেগুলো কিন্তু আমাকে একটু নেক্সট দিন বলবে। আর যদি কোনো রকম কোশ্চেনে অ্যান্সার করতে না পারো তাহলেও বলবে। এখান পর্যন্ত যা পড়ালাম, কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। আজকে থার্মোডাইনামিক্স স্টার্ট করেছি তাই একটু অল্প পড়ালাম, নেক্সট দিন একটু বেশি পড়াবো। এখান পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে করো।